নমস্কার বন্ধুরা, ডব্লিউবিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর আমাদের রেগুলার অনলাইনে ক্লাসেস চলছে। সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রে 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। সমস্ত কিছু আমাদের টপিক ওয়াইজ চলছে। আমি তোমাদেরকে ম্যাথ একদম পুরো একদম একদম বেসিক থেকে শুরু করেছি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের চলছে। অনুপাত সমানুপাতের এর আগে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি, যেটি তোমরা সেটি দিয়ে দেখোনি। তোমরা সেটি প্লেলিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নেবে, অথবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা অবশ্যই সেটিকে দেখে নেবে। আজকে আমরা এখানে অনুপাত এবং সমানুপাতে এরকম গণিতিক টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো থাকে, এবং বিশেষ করে এই যে কোশ্চেনটা রয়েছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% এই কোশ্চেনটা কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়। কীভাবে ট্রিকের মাধ্যমে এই সমস্ত কোশ্চেনগুলোকে সলিউশন করতে পারবে, সমস্ত কিছু আমরা ভালোভাবে এখানে জেনে নেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট কোশ্চেনটা কি জিজ্ঞেস করা হয়েছে, এখানে সঞ্জয় এবং সুরেশ মোট ওজন, সঞ্জয় এবং সুরেশের মোট ওজন বলা হয়েছে 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি হলে সুরেশের ওজন এবং সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তো এই অনুপাতটা এখানে তোমাদেরকে বের করতে বলা হয়েছে। এখানে ইস্টু এরকম করে দেওয়া রয়েছে, কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হবে বের করতে হবে। তো কী করতে হবে তোমাদেরকে? সর্বপ্রথম দেখে নাও সঞ্জয় এবং সুরেশের ওজনের কি এখানে বৃত্তান্ত দেওয়া হয়েছে। তো এখানে দুজনের মোট ওজন দেওয়া রয়েছে, এখানে তোমাদের 120 কেজি, এটি থাকে এখানে। এবং এখানে কী বলা যায়, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে সঞ্জয়ের ওজন যদি এক্স কেজি হয়, তাহলে আমাদের সুরেশের ওজন কত হয়ে যাবে? তাহলে এখানে তোমাদের এখানে সঞ্জয়ের ওজন, এখানে তাহলে সুরেশের ওজন হয়ে যাবে এক্স মাইনাস 30। কিন্তু এভাবে থেকে প্লাসে করলে তোমাদের বেশি সুবিধা, প্লাসে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এই জায়গায় দেখে নাও যে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তার মানে সঞ্জয়ের ওজনটা যেটা রয়েছে সেটি বেশি, সুরেশের ওজনটা তাহলে কম। তাহলে আমি সুরেশের ওজনটাকেই ধরে নিচ্ছি। সুরেশের ওজন ধরে নিলাম আমি, এখানে সুরেশ লিখে নিলাম দন্তস্বয়সু। সুরেশের ওজন ধরে নিলাম আমি এক্স কেজি। সুরেশের ওজন যদি এক্স কেজি হয়, তাহলে সঞ্জয়ের ওজন কি এর থেকে এক বেশি, 30 কেজি বেশি। তাহলে এখানে কি হয়ে যাবে তোমাদের, এখানে তোমাদের সঞ্জয়ের ওজন হয়ে যাবে এক্স প্লাস 30। এবং তোমরা যদি উল্টোভাবে ধরো, সঞ্জয়ের ওজন যদি ধরো, তাহলে সঞ্জয়ের ওজন এক্স কেজি, তাহলে সুরেশের ওজন তাহলে কী হয়ে যাবে, ওর থেকে যেহেতু বেশি রয়েছে তাহলে আলটিমেটলি এখানে কমে যাবে, তাহলে -3। তাহলে মাইনাসের দিকে অনেকের একটি কনফিউশন থাকে, সেই জন্য তোমরা প্লাসে করে নেবে। তাহলে এইবার কি বলা হয়েছে, এই জন্য দুজনের মোট ওজন বলা হয়েছে 120 কেজি। তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেবো, সঞ্জয় এবং সুরেশ দুটোকে যোগ করলে কী এসে যাবে আমাদের 2x+30 ইজিকাস টু কত আসবে 120। এখানে আমরা এক্সের ভ্যালু কত পেয়ে যাবো, 45 পেয়ে যাবো। 30টাকে এইদিকে নিয়ে গেলে 90 2 দিয়ে ভাগ করে দিলে 45 কেজি হয়ে গেল। তাহলে একজন কি এখানে এইবার তোমাদের সব থেকে যে জিনিসটা বিষয়টা দেখার, সেই জিনিসটা এখানে দেখতে হবে যে অনুপাতটা কার কার বের করতে বলা হয়েছে। সুরেশ ইস্টু সঞ্জয় বের করতে বলা হয়েছে। অনেক টাইমে এখানে এইভাবে দিয়ে দেয়, সঞ্জয় ইস্টু সুরেশ দিয়ে দেয়, এবং দুটোই তোমাদের অপশানে থাকবে, সেই জন্য কিন্তু মাথায় রাখতে লাগবে এই জিনিসটা। তো এবার দেখে নাও, এখানে তাহলে আমরা কি প্রথমে সুরেশ রয়েছে, তাহলে সুরেশের ওজনই আমরা কত ধরেছি, এক্স ধরেছি। তাহলে এক্স ইজ টু কত 45 ইস্টু সঞ্জয়ের ওজন কত, এখানে এক্স প্লাস 30 মানে কত, এক্স+30 আমরা করলে 75। তাহলে এখানে এক্সের ভ্যালু 45 এবং 45+30 ইজিকাস টু 75। এই যে আলটিমেটলি কত চলে আসবে 3:5। তাহলে এখান থেকে 3:5 সঠিক অ্যান্সার হয়ে যাবে। 3:5 সি অপশনে রয়েছে। এইবার এখানে যদি 5:3 অপশনের মধ্যে দেখতে পাচ্ছ যে 5:3 নেই, কিন্তু 90% অফ টাইমে তোমরা দেখবে যে দুটোই অপশনে একসঙ্গে থাকবে। সুরেশ ইস্টু সঞ্জয়েরও অনুপাত থাকবে, সঞ্জয় ইস্টু সুরেশেরও অনুপাত থাকবে। তো এই জায়গাটা অনেকেরই গুলিয়ে যায়, এই অনুপাতের লাস্ট লাইনটা দেখে না যে কার সঙ্গে কার অনুপাতটা বের করতে বলা হয়েছে। সবসময় এরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা লাস্ট লাইনটা দেখে নেবে যে কী বলা, কার অনুপাতের সঙ্গে কার অনুপাতটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে তোমাদের 3:5 হয়ে যাবে। তো এরকম টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করা হবে। এখানে তোমাদের ওজন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, কখনো টাকা দিয়ে জিজ্ঞেস করা হবে, কখনো বিজনেস দিয়ে, ব্যবসা নিয়ে কখনো আলোচনা হবে, কখনো ABC এইভাবে দিয়ে করা হবে। তো এই জায়গাটায় শুধু এই যে ওজন জায়গাগুলোকে ভেরিয়েশন করে আলাদা আলাদা ভেরিয়েশন দিয়ে দেওয়া হয়, আদার্স কোনো চেঞ্জেস থাকবে না। কখনো এখানে দ্বিগুণ, যেখানে বলা হয়েছে এত বেশি, কখনো বলে দেওয়া হবে দ্বিগুণ, কখনো বলা হবে এত কম, জাস্ট এগুলো ভেরিয়েশন থাকবে। জাস্ট এই জায়গার ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে বুঝতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা বুঝে নিলেই তোমরা খুব সহজে এরকম টাইপের যে কোনো কোশ্চেন আসুক তোমরা সহজেই সলিউশন করে নিতে পারবে। চলো নেক্সট পয়েন্টে দেখে নেওয়া যাক। নেক্সট পয়েন্ট আমাদের কী রয়েছে। নেক্সট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ ABCD দিয়ে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 33,630 টাকা ABC এর মাধ্যমে এমনভাবে ভাগ করা হয় যাতে এ ও বি এর অনুপাত যদি এত হয়, বি ও সি এর অনুপাত যদি এত হয়, তাহলে বি কত টাকা পাবে। তো এখান থেকে অনেকে ভুল একটা জিনিস করে ফেলে, কি ডাইরেক্ট আমরা জানি যে এত টাকা মোট টাকা,
মোট টাকা থেকে যতই হোক মোট টাকা যেটা রয়েছে সেটার সঙ্গে আমরা বিয়ের বের করবো, মানে প্রথম দুটোতে কি বি রয়েছে, তাহলে বিয়ের এখানে ভাগ কত 7 ভাগ, এবং দুটো যোগ করে দেবো কত 10, এখান থেকে এখানে কাট করে দিয়ে এটা ইন্টু করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার। কিন্তু সেটা এখানে না, কারণ অনুপাতটা দেখতে পাচ্ছ যে দুটো আলাদা আলাদা অনুপাত দিয়েছে, এখান থেকে তোমাদের দুটো আলাদা আলাদা অনুপাতকে কম্বাইন করে একটা অনুপাত তৈরি করতে হবে। কারণ বিয়ের ভ্যালু দেখো, বিয়ের ভ্যালু আমাদেরকে বের করতে বলা হয়েছে, এখানে যদি সি এর ভ্যালু বের করতে বলা হতো সেটি আলাদা কথা, এর ভ্যালু বের করতে বলতো তো আলাদা কথা, যেই ভ্যালুই বের করতে বলা হোক, দেখো এবার বি দুটোর মধ্যেই রয়েছে, তাহলে এই যে বিয়ের ভ্যালু দুটোর মধ্যে রয়েছে, এই বিয়ের দুটোর মধ্যে ভ্যালু আলাদা আলাদা রয়েছে, একটাতে রয়েছে 7, একটাতে রয়েছে 6। এবার আমাকে বিয়ের ভ্যালুটা আমাকে সেম করতে হবে, এবং মেনলি আলটিমেটলি তোমাদেরকে যেটি করতে হবে যখন তোমাদের অনুপাত থাকবে তখনও তোমাদেরকে বের করে নিতে হবে এ ইস টু বি ইস টু সি। এবার আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতি শিখিয়েছিলাম, যদি এ বাই বি, যদি এখানে কত দেওয়া রয়েছে 3/7, এবং বি বাই সি দেওয়া রয়েছে তোমাদের এখানে কত, তোমাদের এখানে কত দেওয়া রয়েছে বি বাই সি 6/5। এইবার তোমাদের বিয়ের ভ্যালু এখানে কত, উপরেরটাতে 7, নিচের থেকে 6, তাহলে আমাদেরকে বিয়ের ভ্যালু সেম করতে লাগবে, একই করতে লাগবে। তাহলে এই যে 7টাকে রয়েছে, এই 7টাকে কোনো মতো আমি যদি 6 করতে পারি, এবং এই যে এখানে যেটা রয়েছে 6, এই 6টাকে যদি আমি 7 করতে পারি কোনো মতে, তাহলে আমাদের হয়ে গেল। এবং এটি করার সবথেকে সহজ উপায় কি, সবথেকে সহজ উপায় হয়ে গেল তোমাদের এই নিচের যে বি রয়েছে, বিয়ের ভ্যালু যত রয়েছে সেই বিয়ের ভ্যালু দিয়ে উপরকে গুণ করে দাও, এবং যে উপরের যে বিয়ের ভ্যালু রয়েছে সেই বিয়ের ভ্যালু দিয়ে এই নিচেরটাই গুণ করে দাও, তাহলে আলটিমেটলি দেখবে উপর উপর দুটো দেখুন হয়, দুটো গুণ হলে কত হয়ে যাবে, এর ভ্যালু আমাদের কত চলে আসবে, এ ইস টু বি ইস টু সি কত চলে আসবে 3 6 18, ইস টু বিয়ের ভ্যালু কত 6 7 42। এবার এখানেও দেখো 6 7 42, নিচেরটাতে দেখো, নিচেরটাতেও দেখতে পাচ্ছ যে 6 7 42, কিন্তু 42 একবার লিখে নিয়েছে আর আমি লিখবো না, জাস্ট আমার বিকে সেম করার দরকার ছিল। তারপর এখানে কি 5 7 35, এই হয়ে গেল আমাদের 35। এইবার এখান থেকে তোমার যার ভ্যালু, এখানে বি এর টাকা বলুক, এর টাকা বলুক, সি এর টাকা বলুক, যারই টাকা বলুক, এবার তোমরা বের করে নিতে পারবো, কারণ মোট টাকা আমার কাছে রয়েছে মোট এত টাকা, এবং অনুপাতটাই যে আমি পেয়ে গিয়েছি অনুপাতটা এত, তাহলে আমি এখান থেকে সহজে বের করে নিতে পারবো। তাহলে এখানে আমাদের কাকে বের করতে বলা হয়েছে 42, আগে এটাকে যোগ করে নিই, যোগ করে দেখে নিই তো কত হচ্ছে, এখানে তোমাদের 5 5, এখানে তোমাদের হয়ে গেল 7, এবং 5 7 18, তাহলে হয়ে গেল তোমাদের 15, 15 5 হাতে 1 4 4 8 95, তাহলে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি ইজিকাস টু আসছে 95। এবার দেখে নাও এখানে টোটাল রয়েছে এত, টোটাল টাকা থেকে আমাদের অনুপাত যদি থাকে তাহলে কীভাবে আমরা বের করি, রিফ্রেশ করে নিচ্ছি আমি এখানে, তাহলে এই যে টোটাল টাকা বি এর বের করছি, এবার বি এর ভ্যালুটা বের করছি, বি কত টাকা পাবে, তাহলে এই যে আমাদের টোটাল টাকা, বিয়ের অনুপাত ভ্যালু কত দেখলাম, বিয়ের অনুপাত ভ্যালু আমাদের ছিল 45 দেখলাম, বিয়ের অনুপাত ভ্যালু কত দেখলাম আমরা 45 দেখলাম, সরি 45 না 42 দেখলাম, বিয়ের অনুপাত ভ্যালু 42 দেখলাম, এবং সবগুলোকে যোগ করলাম, সবগুলো এই যে অনুপাত যেগুলো এ ইস টু বি ইস টু সি, যেটা এ ইস টু বি ইস টু সি সবগুলোকে আমরা যোগ করবো, যোগ করে কত দেখলাম এলো আমাদের 95 এলো। এবার এটাকে কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে তোমাদের আসবে 354, এটা তোমরা কাটাকাটি প্রথমে 5 দিয়ে এভাবে কাটাকাটি করবে, দেখবে 354 আসবে। এবার এই দুটোকে গুণ করতে লাগবে তোমাদেরকে, এবার গুণ করার সময় তোমাদেরকে আমি ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার বলে দেবো, দেখো কীভাবে, এখানে 4 দিয়ে এখানে কি 354, 42কে আমরা গুণ করবো, 4 দুগুণে 8, মানে লাস্টের অ্যালফাবেটটা কী আসবে, লাস্টের অক্ষরটা কী আসবে আমাদের, লাস্টের যে সংখ্যাটা রয়েছে সেটা কী আসবে আমাদের 8 আসবে, এবং একমাত্র এ অপশানে লাস্টের সংখ্যাতে 8 রয়েছে, আদার্স কোনোটাতে 8 রয়েছে কি, কোনোটাতে 8 নেই, তাহলে এখান থেকে এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা গুণ করে দেখো, এটা গুণ করে দেখবে যে তোমাদের 14868 আসতেই হবে 100%। এখানে তোমাদের 354 ইন্টু 42 করে দেখো, তোমরা ক্যালকুলেটর করে দেখো বা নর্মালভাবে করে দেখো, কিন্তু এতই আসবে। কিন্তু তোমাদেরকে ফার্দার একদম পুরোপুরি গুণটাই করতে লাগবে, আমি তোমাদেরকে বারবার বলি তোমরা অপশন, তো কারণ তুমি অপশন পেয়ে যাচ্ছ কোশ্চেনে, তুমি অপশন পেয়ে যাচ্ছ, অপশনকে বারবার চেক করবে, দেখবে যে কীভাবে আমি অপশন কমিয়ে নিতে পারছি, যখনই কমিয়ে একবারে দেখতে পাচ্ছি আমি লাস্টে 8 আসছে, একমাত্র 8 আসবে শুধু এই অপশানে, আদার্স কোনো অপশানে 8 নেই। যদি আদার্স কোনো অপশানে 8 থাকতো তাহলে আমি আরেকটা লাইন করে নিতাম, আরেকটা অ্যালফাবেট যদি বের করে নিতে পারতাম তাহলে হয়ে যেত, নাহলে এবার দেখা গেল দুটোই মিল রয়েছে, তখন আমাকে পুরোপুরি করতে হবে। কিন্তু অনেক সময় দেখবে 90% টাইমেই দেখবে যে একটা অপশানই রয়েছে, ওটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা গুণটা করে নেবে, দেখবে যে 1 4 8 6 8 এখানে বেরিয়ে চলে আসবে। চলো নেক্সট কোয়েন্টে দেখে নেওয়া যাক, নেক্সট কোয়েন্টে কী রয়েছে আমাদের এখানে। নেক্সট কোয়েশ্চেনটা বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, কোশ্চেনটাতে অনেক কিন্তু বিষয় রয়েছে কোশ্চেনটাতে বোঝার মতো। দেখো না কী বলা হয়েছে এখানে, সমগ্র পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত বলা হয়েছে এখানে 1:3। তাহলে দক্ষিণ গোলার্ধে জল এবং এই স্থলের অনুপাত বলা হয়েছে এখানে 1:9। তাহলে উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত কত হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এইবার তোমরা ধরে নাও এই যে একটি পৃথিবী, এই যে পৃথিবী, আমি কিন্তু গাণিতিক কোনো একদম মানে জিওগ্রাফিক্যাল হিসাব নিচ্ছি না, কোনো জিওগ্রাফিক্যাল যে 3 ভাগ জল 1 ভাগ স্থল এরকম কোনো কিন্তু তোমাদের গাণিতিক দিক থেকে আসবে না। এইখানে উত্তর গোলার্ধ মানে কি, এটা মিডিল,
এই যে এটা মিডিল যদি আমি বলে দিই, তাহলে এটি আমাদের কি উত্তর গোলার্ধ, এটি আমাদের কি দক্ষিণ গোলার্ধ। তাহলে এই উত্তর গোলার্ধ যতখানি রয়েছে প্রথমে স্থল জল যতখানি থাকুক এক ভাগ রয়েছে, এবং তাহলে দক্ষিণ গোলার্ধ কি স্থল জল সব মিলে কত এক ভাগ রয়েছে। এটি কিন্তু গাণিতিক হিসাবেই, কোনো আমি এ হিসাবে কোনো থিওরিটিক্যাল হিসাব কিন্তু বলছি না যে এক ভাগ জল তিন ভাগ স্থল, এরকম থিওরিক্যাল কোনো কিছু না, কিন্তু গাণিতিক হিসাবে সাধারণত তুমি ভাবো যদি একটা ইঁট থাকে, একটা যদি তোমরা ইঁট নিয়ে নাও, একটা ইঁটকে যদি আমি বলি যে একে উত্তর দিকে রয়েছে উত্তর দিকে যতখানি রয়েছে দক্ষিণ দিকে কতখানি, একে যদি মিডিল যে আমি যদি ভাগ করে দিই, তাহলে উত্তরে এক ভাগ নিচে এক ভাগ, এক ভাগ এক ভাগ হয়ে গেল। কিংবা এই পুরোটাই যদি এক ভাগ হয় তাহলে এখানে কি হয়ে যাবে, এদিকে হাফ রয়েছে এদিকে হাফ রয়েছে, কিন্তু হাফ হাফ নেওয়াটা একটু অড দেখাবে। এখানে তুমি হাফ হাফ নিতে পারো, হাফ হাফ নিতে পারো, হাফ হাফ নিতে পারো, তাহলে উপরটাও হাফ নিচেরটাও হাফ হবে। এখানে তোমরা 1/3 উপরেরটা নিতে পারো, নিচেরটা 1/3 নিতে পারো, কিংবা উপরেরটাকে এক্স নিতে পারো, নিচেরটাও এক্স হবে। যেহেতু মিডিল দিয়ে যদি কেটে দিই আমি, মিডিল দিয়ে কেটে দিলে কি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, তাহলে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধে জল এবং স্থল সব মিলিয়ে কত এক ভাগ, দক্ষিণ গোলার্ধে আমি এক ভাগ নেওয়াটা সব থেকে ম্যাথামেটিক্যাল হিসাবে এক ভাগ নেওয়াটা অনুপাতের ক্ষেত্রে সব থেকে সহজ হয়ে যায়, সেই জন্য আমি এক ভাগ করে নিলাম। এইবার বোঝো, এইবার এখানে পুরোটাই এটা পৃথিবী, এই যে এটা হলো গিয়ে পুরোটাই আমাদের পৃথিবী, এই পুরোটাই পৃথিবী। তাহলে পৃথিবীতে আমি কি ধরে নিয়েছি, এখানে যদি আমি ডট ডট দিয়ে দিই একটা, এতে যদি আমি একটা ডট ডট দিয়ে দিই, তাহলে উপরে হয়ে গেল উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধেতে জল এবং স্থল রয়েছে এক ভাগ ধরেছি, নিচে দক্ষিণ গোলার্ধ জল এবং স্থল রয়েছে কত এক ভাগ ধরেছি। তাহলে গোটা পৃথিবীতে জল এবং স্থল কত রয়েছে, অবশ্যই দুভাগ তাহলে রয়েছে, দুভাগ রয়েছে গোটা পৃথিবীতে। এবার বলছি কিন্তু গোটা পৃথিবীতে কত রয়েছে, দুভাগ রয়েছে জল এবং স্থল। কোশ্চেনটাই বুঝবে ভালো করে, গোটা পৃথিবীতে তাহলে জল এবং স্থল কত রয়েছে, উপরেরটা এক্স নিচেরটা এক্স যদি ধরে নেই তাহলে এখানে কত 2x আসবে, গোটা পৃথিবী মিলে জল এবং স্থল। এবং উত্তর গোলার্ধে আমাদের এখানে কী বলা হয়েছে, দক্ষিণ গোলার্ধ, এবং তাহলে দক্ষিণ গোলার্ধে জল এবং স্থল কত এক ভাগই আছে, তাহলে এক ভাগ এখানে, এই জায়গাটা বোঝার বিষয় রয়েছে। তাহলে এবার দেখো এই উত্তর গোলার্ধটা টোটাল আমাদের এখানে দুভাগ, উত্তর গোলার্ধে জল এবং স্থল টোটাল মিলে দুভাগ, টোটাল দুভাগ। এই দুভাগটাকে আবার অনুপাতে হিসাব করে দিই, এখানে কিন্তু জল এবং স্থল দুটো মিলে দুই রয়েছে, দুই অংশ রয়েছে, বোঝো দুই অংশ বা দুই একক যাই হোক দুই অংশ রয়েছে। এবার এই দুই অংশটাকে অনুপাতে যখন হিসাব করেছে তখন অনুপাতে হিসাব করে এসছে আমাদের কত 1:3 পৃথিবীর ক্ষেত্রে, কিন্তু এই যে পৃথিবীর ক্ষেত্রে বলছি। এইবার যখন আমরা দক্ষিণ গোলার্ধর ক্ষেত্রে দেখছি, দক্ষিণ গোলার্ধর ক্ষেত্রে অনুপাতটা কত দেওয়া হয়েছে 1:9, কত দেওয়া হয়েছে 1:9। তাহলে এটা হয়ে গেল আমাদের মোট, এই দুইটা হয়ে গেল মোট, এবং তার এই মোটের মধ্যে অনুপাত জল এবং স্থলের অনুপাত রয়েছে, জল রয়েছে এক ভাগ, দুইয়ের মধ্যে এক ভাগ, এবং এই দুইয়ের মধ্যেই রয়েছে 3 ভাগ, একের 3 ভাগ রয়েছে। তো এইবার বোঝো, এইবার যখন আমরা উত্তর গোলার্ধটা বের করতে যাব জলের পরিমাণ, তাহলে কি করব, পৃথিবীর জল থেকে দক্ষিণ গোলার্ধের জলকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার উত্তর গোলার্ধে যত জল রয়েছে সেটি বেরিয়ে যাবে কিনা। অবশ্যই, যদি আমার পৃথিবীতে যত জল রয়েছে, পৃথিবীতে জল কত রয়েছে, এই যে দুই অংশের পৃথিবীতে টোটাল জল কত 2 অংশ গোটা পৃথিবী মিলে, এবং এখানে অনুপাতে যখন হিসাব করছি এটা আমাদের একটা কি জল, এবং এটা কি 3টা আমাদের কি এখানে হলে গিয়ে তোমাদের স্থল। তাহলে এখানে প্রথমে জল বের করছি, উত্তর আমাদের গোটা পৃথিবী মিলে কত জল রয়েছে প্রথমে বের করছি, গোটা পৃথিবী মিলে জল তাহলে কত আসবে 1/4, 2 × 1/4 মিলিয়ে কত, এটা গোটা পৃথিবী মিলে জল রয়েছে, গোটা পৃথিবী মিলে কিন্তু জল রয়েছে। এই গোটা পৃথিবীর জল থেকে আমরা যদি দক্ষিণ গোলার্ধের জলটাকে বাদ দিয়ে দিই, দক্ষিণ গোলার্ধে যে জল রয়েছে সেই জলটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে উত্তর গোলার্ধে যত রয়েছে তত পরে থাকবে। দক্ষিণ গোলার্ধে জল কত রয়েছে, তাহলে এখানে কি আমরা মাইনাস করব, কিংবা আগে মাইনাস করছি না, এবার দেখে নিচ্ছি যে দক্ষিণ গোলার্ধে জল কত রয়েছে, দক্ষিণ গোলার্ধে মোট জল কত এক ভাগ। এবার এক ভাগের অনুপাত হিসাবে দেওয়া রয়েছে, অনুপাত হিসাবে কত, তাহলে 1/10, এক ওই যে জল এখানে কি 1/10। তাহলে এখানে 2 × 1/4 মাইনাস 1 × 1/10 যদি করে দিই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, যে উত্তর গোলার্ধে, মানে কারণ এটা পৃথিবীর উপরেরটা যেটা রয়েছে এটি পৃথিবীর, বোঝো কিন্তু উপরে এটি যেটা রয়েছে এটি পৃথিবীর জল থেকে যদি আমি দক্ষিণ গোলার্ধের জলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি উত্তর গোলার্ধের জলটা বেরিয়ে যাবে। ঠিক একইভাবে যদি পৃথিবীর স্থল থেকে দক্ষিণ গোলার্ধের স্থলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি উত্তর গোলার্ধের স্থল বেরিয়ে যাবে। এই কোশ্চেনটা ঘুরিয়ে এখানে কিন্তু দক্ষিণ গোলার্ধের জায়গায় উত্তর গোলার্ধও কিন্তু করে দেওয়া হয়, তাহলে মাথায় রাখবে, তাহলে যখন উত্তর গোলার্ধ থাকবে তখন ঠিক একইভাবেই করতে লাগবে, পৃথিবীর থেকে দক্ষিণ গোলার্ধ বাদ দিয়ে দিলে উত্তর গোলার্ধও যেভাবে পেয়ে যাব, ঠিক একইভাবে পৃথিবী থেকে উত্তর গোলার্ধ বাদ দিয়ে দিলে দক্ষিণ গোলার্ধের পেয়ে যাব। তাহলে এখানে এই যে জলটা বেরিয়ে গেল, জল তাহলে কত হয়ে যাবে তোমাদের 2 × 1/4 মাইনাস 1 × 1/10, এই হয়ে গেল তোমাদের জল, উত্তর গোলার্ধের জল। কিন্তু আমাদের কি বের করতে বলা হয়েছে, জল এবং স্থলের অনুপাত।
তাহলে এটি হয়ে গেল আমাদের জলের অনুপাত। এবার স্থলের অনুপাত কি করব, স্থলের অনুপাতও ঠিক একইভাবেই করব। এখানে স্থলের অনুপাত কত রয়েছে, 2, 2 নিয়ে নিলাম, 2 ইন্টু স্থল কত রয়েছে 3 অংশ, তাহলে 3-এর 4, 3-এর 4। ঠিক একইভাবে মাইনাস এখানে কি দক্ষিণ গোলার্ধটাকে বাদ দিয়ে দেবো। দক্ষিণ গোলার্ধ কত রয়েছে আমাদের 1, এখানে টোটাল মোট কত রয়েছে 1, তাহলে 1 ইন্টু 1-এর 10, এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে যা আসবে অনুপাত সেটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো এবার আশা করছি বুঝতে পেরেছো। তাও ডাউট থাকলে কোশ্চেনটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেনটাতে কোনো ডাউট থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। চলো এবার এই দুটোকে আমরা মাইনাস করে নিই। তাহলে আমরা উত্তর গোলার্ধে জল কত পেলাম, উত্তর গোলার্ধে আমরা পেলাম জল যেটি রয়েছে 2 ইন্টু 1-এর 4 মাইনাস 1 ইন্টু 1-এর 10, এটি হয়ে গেল আমাদের উত্তর গোলার্ধের জল। এবং অনুপাত বের করতে যদি আমাদেরকে শুধু উত্তর গোলার্ধের জলটা বের করতে বলা হতো তাহলে এটি ইজগাস যেটি আসতো সেটি আমাদের অ্যান্সার হয়ে যেত, কিন্তু আমাদের দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে। এবং স্থল কি রয়েছে 2 ইন্টু 3-এর 4 মাইনাস 1 ইন্টু এখানে 1 না 9, 9 ইন্টু 1-এর 10, 9 ইন্টু 1-এর 10, ওইখানে 1 বললাম নাকি, কিন্তু এখানে 9 ছিল, কারণ দক্ষিণ গোলার্ধে জল কত রয়েছে, দক্ষিণ গোলার্ধের স্থল কত রয়েছে 9 ভাগ রয়েছে, এবং 9 ইন্টু 1-এর 10 হলো। এই জায়গায় 2টা কেন এসছে সেটি আশা করছি বুঝতে পেরেছো। এই 2টাই কিন্তু বোঝার সব থেকে বড় বিষয়, যে 2টা এখানে কেন এসছে। এবারে এই দুটোকে তোমরা সলিউশন করো, সলিউশন করে গেলে তোমাদের কি চলে আসবে আলটিমেটলি, এখানে তোমাদের 2 দিয়ে কাটা যাচ্ছে, হাফ মাইনাস 1-এর 10, হাফ মাইনাস 1-এর 10 ইস টু তোমাদের এখানে চলে আসছে, এখানে 2 দিয়ে কাটা চলে যাচ্ছে, 3/2 মাইনাস 1-এর 10। এটি আলটিমেটলি করতে গেলে আমাদের এখানে নিচে চলে আসছে কত, 4:6, এখানে তোমাদের নিচে দুটো দিয়ে 10 থাকছে, 10 10 কাট হয়ে যাচ্ছে, এসটি চলে আসছে 4:6, এটি আলটিমেটলি বলতে পারি 2:3। তাহলে 2:3 রয়েছে তোমাদের উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত। তাহলে এখান থেকে 2:3 তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার যদি ঠিক এই কোশ্চেনটাই যদি এখানে উত্তর গোলার্ধে এখানে দক্ষিণ গোলার্ধে দেওয়া থাকতো তাহলে এবার আশা করছি তোমরা পেরে যাবে। কিংবা এখানে যদি এখানে কি জল এবং স্থলের অনুপাত জিজ্ঞেস করা হয়েছে, এবার যদি জল এবং স্থলের অনুপাত না জিজ্ঞেস করে যদি শুধু জল জিজ্ঞেস করতো তাহলে কি আমাদের এই পোর্শনটা আমাদের করতে হতো না। এই যে যদি জল জিজ্ঞেস করতো তাহলে এই পোর্শনটা আমরা আর করতাম না, এই পোর্শনটা আর না করে এই পোর্শনগুলো আর করতাম না, জাস্ট এখান থেকে আমরা অ্যান্সারটাকে বের করে নিতাম। তাহলে এখান থেকে আমাদের কী চলে আসতো, নিচে আমাদের 10 চলে আসতো এবং উপরে কত চলে আসতো 4 চলে আসতো, তার মানে কত 2-এর 3 চলে আসতো, 2-এর 5 চলে আসতো। তাহলে কি চলে আসতো 2-এর 5 যদি জল বের করতে বলা হতো। যদি স্থল বের করতে বলা হতো তাহলে আমরা কি এই দিকের অংশটাই করতাম। তো এই কোশ্চিনটাকে কিন্তু বোঝার বিষয়ে অনেক কিছুই ছিল। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে এবং বোঝাতে পেরেছি। তাও যদি কোনো কিছুটাও যদি ডাউট মনে হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। চলো এবার নেক্সট কোয়েনটাকে দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েনটা আমাদের কী রয়েছে, নেক্সট কোয়েনটা মোস্ট ইম্পর্টেন্ট। যতগুলো স্টার পারো মেরে রাখো, যতগুলো স্টার পারো, এবং 100% এই কোশ্চেন জিজ্ঞেস করা হয়। কী বলা হয়েছে এখানে, একটি বাক্স 1 টাকার মধ্যে 50 পয়সা এবং 25 পয়সা সব মিলে যদি 570টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বক্সে কোন প্রকার মুদ্রা কটি রয়েছে। এই জায়গায় কোশ্চিনটা দুইভাবে জিজ্ঞেস করা হয়। এটি হয়ে গেল ফার্স্ট টাইপ অফ কোশ্চিন। দুটো টাইপে আমি তোমাদেরকে করিয়ে দেবো। এখানে দেখো বলা হয়েছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সায় মোট এখানে বলা হয়েছে মুদ্রা বলা হয়েছে, এতটি মুদ্রা রয়েছে। টোটাল এখানে বলা হয়েছে মুদ্রা বলা হয়েছে। কখনো এই জায়গায় থাকে কি টাকা। এই যে দুটো প্রসেসেই কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে এখানে কি রয়েছে তোমাদের, সর্বপ্রথম এখানে মুদ্রা দিয়ে দেওয়া রয়েছে, এরপর আমি টাকা দিয়ে কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তো এখানে কি রয়েছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাতগুলো, তাদের মূল্যের অনুপাত কত কত রয়েছে, 5:3:2, এখানে রয়েছে 2। এইবার মূল্যগুলোকে আমি সবগুলোকে কি টাকায় পরিণত করে দিই। এখানে কি সবগুলো টাকাতেই রয়েছে, এখানে প্রথমে একটা টাকাতে রয়েছে, পয়সাতে অথবা টাকায় অথবা পয়সায় পরিণত করে দাও। কিন্তু সবথেকে বেশি সুবিধাজনক যেটি রয়েছে তোমাদের টাকায় পরিণত করার জন্য। তো টাকায় পরিণত করলে কি হবে, প্রথমে একটা কী হবে 1 টাকা, 1 টাকায় রয়েছে, 50 পয়সা মানে কি হাফ টাকা, তার মানে কি এটা টাকাকে আমরা কি হাফ দিয়ে গুণ করে দেবো, হাফ দিয়ে এখানে গুণ করে দেবো। দাঁড়াও 1 সেকেন্ড, এখানে তোমাদের রয়েছে 1 টাকা 50 পয়সা, এরপরে রয়েছে 25 পয়সা। এবারে মুদ্রাগুলো যে তোমাদের মূল্যের অনুপাত রয়েছে এত এত এত, তাহলে মূল্যগুলো লিখে নিই। মূল্যগুলো রয়েছে 5:3:2। এবার মূল্যগুলোকে আমি সবগুলো, কারণ একটা রয়েছে টাকায় আলাদা রয়েছে পয়সায়, তাহলে সবগুলোকে আমি টাকায় পরিণত করি। তো টাকায় পরিণত করার জন্য এটা 1 টাকা তো 1 টাকায় থাকলো, এটিকে আমি 50 পয়সাকে টাকায় পরিণত করার জন্য কি হাফ দিয়ে গুণ করবো। হাফ দিয়ে কেন গুণ করছি, 50 পয়সাকে টাকায় পরিণত করলে 50/100 দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটি বেরিয়ে আসবে কত বেরিয়ে চলে আসে তোমাদের 2 হাফ, তার হাফ দিয়ে গুণ। তারপরে 25টা রয়েছে, এটিও তোমাদের টাকায় করতে গেলে 1/4 হয়ে গেল। তো এখানে টাকায় এবার হয়ে গেল এটি কত 5:3:2। এখানে সরি, এটা টাকায় পরিণত করছি। টাকায় যখন পরিণত 50 পয়সা, 50 পয়সাকে 1 টাকা করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। সরি, এখানে তোমাদের 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে, 25 পয়সা রয়েছে। এখানে তোমাদের রয়েছে 5
এখানে রয়েছে 3, এখানে রয়েছে তোমাদের এখানে কত রয়েছে তোমাদের 2। এবার টাকায় পরিণত করছি, আমি তো টাকায় পরিণত করছি। তাহলে 1 টাকা রয়েছে, 50 পয়সা মানে কি দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 2 দিয়ে গুণ করবো, এবং 4টি 25 পয়সা মিলিয়ে তোমাদের 1 টাকা হয়, তাহলে 4 দিয়ে গুণ করবো। তাহলে মেনলি তোমাদের আলটিমেটলি মাথায় রাখতে লাগবে 50 বাই আমরা করে নেবো, এখানে 50/100 করে নেবে, কিংবা 100 বাই যেটা তোমাদের এখানে দেওয়া থাকবে সেটিকে তোমরা বাই করে নেবে, তাহলে উপরেই থাকবে ভ্যালুটা, যেই ভ্যালুটা থাকবে সেটি দিয়ে তোমরা গুণ করে দেবে। তাহলে আলটিমেটলি অনুপাতটা কত বেরিয়ে চলে আসবে? 5:6:8, 5:6:8 এখানে তোমাদের টাকার অনুপাতটা বেরিয়ে গেল। এইবার তোমাদের যেই মুদ্রাটাই বের করতে বলেছে, এখানে তোমাদের কি প্রত্যেকটা প্রকার বের করতে বলেছে, তুমি প্রত্যেকটাকে বের করো, অথবা তোমাদের যদি একটার বলা হয়, যদি 25 পয়সাটা বের করতে বলা হয় তাহলে 25 পয়সাটা বের করবে। তাহলে আমি প্রথমে 25 পয়সাটা বের করছি, 25 পয়সার অনুপাত ভ্যালু কত? 8। তাহলে কি এখানে মোট রয়েছে কত? 570, মোট রয়েছে 570 ইন্টু আমাদের কি উপরে হয়ে যাবে 8, নিচে আমাদের কি সবগুলো যোগ করবো, 8 × 14, 14 এখানে 19, 3 19 57, তাহলে 3 30, 3 8 24, 240। 25 পয়সারটা রয়েছে কটা মুদ্রা রয়েছে? 240টা 25 পয়সার মুদ্রা রয়েছে। এরপর আমি 50 পয়সার মুদ্রাটাকে বের করি, 1 টাকার মুদ্রাটাকে বের করছি। 1 টাকার মুদ্রাটার অনুপাত কত রয়েছে? 5। এরপর আমি আর কিচ্ছু করবো না, এরপর শুধু এখানে 8-এর জায়গায় শুধু 5 হয়ে যাবে, বাকি সব তো সেম থাকবে। তাহলে 8, 5 3 5 15, 150টি। তাহলে তোমাদের এখান থেকে যেটা রয়েছে 50 পয়সা, 1 টাকার যেটা রয়েছে 1 টাকা থাকবে তোমাদের 150টি, 1 টাকার হয়ে গেল 150টি, এবং তোমাদের 50 পয়সার কটা মুদ্রা রয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এটি ক্যালকুলেট করে বলো যে তোমাদের 50 পয়সার কটা মুদ্রা হচ্ছে। তাহলে এই হয়ে গেল। যদি তোমাদের মুদ্রা দেওয়া থাকে, মুদ্রা দেওয়া থাকলে এই প্রসেসে করবে। মুদ্রা দেওয়া থাকলে সবগুলোকে টাকায় পরিণত করে দাও। টাকায় পরিণত, এখানে অনেক টাইমে এখানে 50 পয়সা 25 পয়সা রয়েছে, বোঝা যাচ্ছে, অনেক টাইমে বোঝা যায় না, 30 পয়সা 40 পয়সা দেয়, তখন কি করবে তোমরা? এখানে যেই ভ্যালুটাই দেওয়া থাকবে না কেন, সেই ভ্যালুটাকে 100 দিয়ে ভাগ করে দেবে। 100 দিয়ে এখানে 100কে 100 দিয়ে ভাগ করে দেবে। 50 দিয়ে এখানে 50 পয়সাকে 50 দিয়ে ভাগ করে দিলে যত হবে তত গুণ করে দেবে। যদি 40 পয়সা থাকে তাহলে 40 দিয়ে ভাগ করবে, যত হবে তত গুণ করে দেবে। তারপর যদি 35 থাকলে তাহলে 35 দিয়ে ভাগ করে যত হবে তত গুণ করে দেবে। এরপরে চলো নেক্সট টাইপ অফ কোশ্চেনটাতে চলে যাই। নেক্সট টাইপ অফ কোশ্চেনটা যেটা রয়েছে সেখানে তোমাদেরকে এখানে মুদ্রার জায়গায় দিয়ে দেওয়া হবে টাকা রয়েছে। চলো নেক্সট টাইপটা দেখে নাও। নেক্সট এখানে দেখতে পাচ্ছ, নেক্সট দেখে নাও, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলে মোট টাকা আছে। এখানে দেখে নাও বলা হয়েছে টাকা আছে, এর আগে মুদ্রা বলা হয়েছিল। তাহলে টাকা আছে এবং তাদের সংখ্যার অনুপাত এত হলে যে 50 পয়সার সংখ্যা কটা রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। তো কী করবে? ঠিক একইভাবে এই যে 1 টাকা 50 পয়সা, এবার 25 পয়সা, এইবার এই জায়গাটার অনুপাত যেগুলো রয়েছে, এই যে টাকাগুলো রয়েছে, এই টাকাগুলোকে তুমি সবগুলোতে পয়সায় পরিণত করো, কারণ উত্তর যেটা রয়েছে পয়সায় বের করতে বলা হয়েছে। তাহলে সবগুলোকে পয়সায় পরিণত কী হয়ে যাবে? 1 টাকাটা যদি আমি পয়সায় করি তাহলে কী হয়ে যাবে? 100 পয়সা, 50 পয়সা, 25 পয়সা। তাহলে এদের এবার যে সংখ্যার অনুপাত, এগুলো হয়ে গেল টাকা, এবং সংখ্যা রয়েছে কত? 2। এখানে 2x ধরে নিলাম, 2x ধরে নাও, কিংবা x 2 ইউনিট ধরে নাও, তাহলে 3x ধরে নাও। তারপরে কী রয়েছে এখানে তোমাদের? 4x। এইবার তুমি বোঝো, তোমার কাছে 1 টাকা করে রয়েছে বা 100 পয়সার টোটাল মুদ্রা রয়েছে, এই যেগুলো কি মুদ্রার সংখ্যা টোটাল রয়েছে 2x মুদ্রা। তোমার কাছে 100 পয়সায় টোটাল রয়েছে 10টি মুদ্রা রয়েছে, কিংবা তোমাদের কাছে 10 টাকার টোটাল নোট রয়েছে 10টি। তাহলে তোমার কাছে টাকা কত রয়েছে? তাহলে টাকা রয়েছে 10 × 10 কত? 100 টাকা রয়েছে। ঠিক একইভাবে তোমার কাছে 2 টাকার নোট রয়েছে তোমাদের কাছে 10টি। তাহলে কত টাকা রয়েছে? তাহলে তোমাদের টাকা কীভাবে বের করবে? দুটোর মধ্যে গুণ করে দিলে টাকা হয়ে গেল কত? তোমার 200 টাকা। ঠিক একইভাবে এখানে দেখছো 100 পয়সা রয়েছে, টোটাল 100 পয়সার সংখ্যা কত রয়েছে? কতগুলো সংখ্যা রয়েছে? এখানে 2x সংখ্যা বা 2 ইউনিট সংখ্যা। তাহলে মোট টাকা কত রয়েছে তোমার কাছে? তোমার কাছে মোট টাকা কি রয়েছে? মোট টাকা রয়েছে তোমাদের এখানে 200x টাকা, কিন্তু এখানে আমরা টাকায় হিসাব করছি না, পয়সায় হিসাব করছি। তাহলে 200x পয়সা টোটাল রয়েছে, টোটাল 200x পয়সা। ঠিক একইভাবে এখানে কত রয়েছে? টোটাল 150x পয়সা। তারপর এখানে রয়েছে কত? 100x পয়সা। এরপরে এই যে সব পয়সাগুলো একটি যে বাক্সের মধ্যে কিংবা একটা ব্যাগের মধ্যে, যে এই সব টাকাগুলো মিলিয়ে কত আমাদের এই সব পয়সাগুলোকে জড়িয়ে আমার কত রয়েছে? মোট রয়েছে 180 টাকা। তাহলে এগুলো সবগুলোকে আমরা যোগ করে দেবো, যোগ করে দিয়ে 180-র সঙ্গে সমান করে দেবো। তাহলে এগুলো সবগুলো যোগ করলে কত চলে আসে আমাদের? 450x পয়সা, 50x পয়সা। এটা ইজিকাস টু কত আমাদের? 180 টাকা। এখানে কিন্তু টাকায় রয়েছে, এটি মাথায় রাখবে, টাকায় রয়েছে। তাহলে এই টাকাটাকে আমাদের কি পয়সায় পরিণত করতে হবে। তাহলে পয়সায়, কারণ এই দিকের পয়সায় রয়েছে, পয়সায় পরিণত করার জন্য আমরা 100 দিয়ে এটিকে গুণ করে দেবো। 100 দিয়ে গুণ করে দিলে এটি পয়সায় হয়ে গেল। তারপর এখানে কাটাকাটি করলে এখানে তোমাদের এক্সের ভ্যালু বেরিয়ে চলে আসবে। এক্সের ভ্যালু কত বেরিয়ে চলে আসবে? এখান থেকে তোমাদের 0 0 কাট হয়ে গেল।
যদি 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে এখানে 5 লং 45, এখানে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 20, 4 5 4 20, তাহলে এক্সের ভ্যালু চলে আসলো তোমাদের এখানে 40। তাহলে এক্সের ভ্যালু কত চলে এলো তোমাদের এখানে 40। তাহলে এবার 50 পয়সার সংখ্যা কটা রয়েছে, এই যে দেখো এই যে লাইনটা, এই লাইনটা যেটা ছিল এটা কিন্তু সংখ্যার লাইন, যে টোটাল আমার কাছে কত সংখ্যা মুদ্রা রয়েছে এটা হলো আমাদের কি সংখ্যার লাইন। তাহলে এখানে 50 পয়সার এই যে সংখ্যা কটা ছিল, 3 অনুপাতে ছিল, 3টি সংখ্যা ছিল এবং এক্সের ভ্যালু এখানে আমাদের কি বেরিয়ে গেছে 40 বেরিয়ে গেছে। তাহলে এক্সের ভ্যালু এখানে পোর্ট করে দিলে কত চলে আসবে 120টি সংখ্যা ছিল। তাহলে 50 পয়সার কটা 120টি ছিল। যদি এখানে তোমাদেরকে 1 টাকার জিজ্ঞেস করা হয় তাহলে 40-এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, তাহলে 80টি হয়ে যাবে। যদি আমাদের এখানে 25 পয়সার জিজ্ঞেস করা হয় তাহলে এক্সের ভ্যালু এখানে বসিয়ে দেবো, 160টি হয়ে যাবে। তাহলে এখানে কটায় 50 পয়সার সংখ্যা ছিল কত, টোটাল রয়েছে 120টি। তাহলে বুঝতে পেরেছো এই দু টাইপেরই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হবে এখান থেকে, যে মেনলি জিজ্ঞেস করা হয় এই দুই টাইপের কোশ্চেন। বুঝতে পেরেছো কি পারোনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট ডেতে আমরা আবার তাহলে এরকম টাইপের কোশ্চেনগুলো করবো। নেক্সট ডেতে আমরা কার্য যেটা রয়েছে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি যে রয়েছে, ওয়ার্কের যে সেকশনটা রয়েছে সময় এবং কার্য, সেই সময় এবং কার্য নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আবার তোমাদের 7টা থেকে রিজনিং ক্লাস রয়েছে, রিজনিং ক্লাসটাও অবশ্যই অ্যাটেন্ড করবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে। কিন্তু চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে।